বিশ্ববিদ্যালয়ে বিয়ের কোঠায় পা দেবার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতে দিতে ওর 7 বছর গেল কেটে। অমিত বলে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। অমিতর নেশাই হলো স্টাইল। ওর চেহারাতেই একটা বিশেষ ছাঁদ আছে। 5 জনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও হলো একেবারে পঞ্চম। অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে। নির্বিশেষভাবে মেয়েদের প্রতি অমিতর ঔদাসীন্য নেই, বিশেষভাবে কারোর প্রতি আসক্তিও দেখা যায় না। অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না। এক কথায় বলতে গেলে মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই, উৎসাহ আছে। অমিত পার্টিতেও যায়, তাসও খেলে, ইচ্ছে করেই বাজিতে হারে। যে রমণীর গলা বেসুরো তাকে দ্বিতীয়বার গাইতে পিড়াপিড়ি করে। কাউকে বদ রঙের কাপড় পরলে জিজ্ঞাসা করে কাপড়টা কোন দোকানে কিনতে পাওয়া যায়। যে কোনো আলাপিতার সঙ্গে কথা বলে বিশেষ পক্ষপাতের সুর লাগায়, অথচ সবাই জানে ওর পক্ষপাতটা সম্পূর্ণ নিরপেক্ষ। কন্যার মাতাদের আশা কিছুতেই কমে না, কিন্তু কন্যারা বুঝে নিয়েছে অমিত সোনা রঙের দিগন্ত রেখা। ধরা দিয়েই আছে, তবু কিছুতেই ধরা দেবে না। মেয়েদের সম্পর্কে ওর মন তর্কই করে, মীমাংসায় আসে না। সেই জন্যেই গম্যবিহীন আলাপের পথে ওর এত দুঃসাহস। ওর 2 বোন, সিসি এবং লিসি। ওর বোন সিসি ওকে বলে, অমিত, তুমি বিয়ে করো না কেন? বিয়ে ব্যাপারটা সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী, তার নিচেই পাত্র। অবাক করলে, মেয়ে এত আছে। মেয়ে বিয়ে করতো সেই পুরাকালে লক্ষণ মিলিয়ে। আমি চাই পাত্রী আপন পরিচয়ে যার পরিচয়, জগতে যে অদ্বিতীয়। আর ঘরে এলে তুমিই হবে প্রথম, সে হবে দ্বিতীয়, তোমার পরিচয় হবে তার পরিচয়। আমি মনে মনে যে ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি, সে গড় ঠিকানা মেয়ে। প্রায় সে ঘর পর্যন্ত এসে পৌঁছয় না। সে আকাশ থেকে পড়ন্ত তারা, হৃদয়ের বায়ুমণ্ডল ছুঁতে না ছুঁতেই জ্বলে ওঠে, বাতাসে যায় মিলিয়ে। বাস্তবঘরের মাটি পর্যন্ত আশা ঘটেই ওঠে না। অর্থাৎ সে তোমার বোনেদের মতো একটু। অর্থাৎ সে ঘরে এসে কেবল ঘরের লোকের সংখ্যা বৃদ্ধি করে না। আচ্ছা ভাই অমিত, বিনি বোস তো তোমার জন্য পথ চেয়ে তাকিয়ে আছে, ইশারা করলেই ছুটে এসে পড়ে। তাকে তোমার পছন্দ নয় কেন? তুমি বলো তার নাকি কালচার। কেন ভাই, সে তো এমএতেই বটনিতে ফার্স্ট, বিদ্যেকেই তো বলে কালচার। কমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার। পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি। ওর বোনেরা ওর যে অভ্যাসটা নিয়ে ভারী বিরক্ত, সে হচ্ছে ওর উল্টো কথা বলা। সজ্জন সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত, ও তার বিপরীত কিছু একটা বলে বসে। ঠিক এই কারণেই অমিতর এসব কথা কেউ কেউ একেবারেই সইতে পারে না। রেখে দাও অমিতর অক্সফোর্ড পাস। অমিত কেবলই ছোট লেখককে বড় করে, বড় লেখককে খাটো করবার জন্য। অবজ্ঞার ঠাক পেরোবার কাজেই তার শখ। আর ওই সুযোগ সুবিধার মতো বিশেষ বিশেষ মানুষকে বানিয়ে ফেলে তার ঠাকের কাছে। একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয়। অমিতর জীবনে এই প্রথম সে সভাপতি হতে রাজি হয়েছিল। একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিলেন বক্তা। রবি ঠাকুরের কবিতা যে কবিতাই, এইটা প্রমাণ করাই তার উদ্দেশ্য। কবি মাত্রই উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। রবি ঠাকুরের বিরুদ্ধে সব থেকে বড় নালিশ এই যে বুড়ো ওয়ার্ডসওয়ার্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে। ও যদি মানে মানে নিজে থেকে সরে না পড়ে, আমাদের কর্তব্য ও সভা ছেড়ে দল বেঁধে উঠে আসে। সাহিত্য থেকে লয়ালিটি উঠিয়ে দিতে চান? একেবারে। এখন থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ। রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে তার রচনা রেখা তার হাতের অক্ষরের মতো, গোল বা তরঙ্গ রেখা, গোলাপ বা নারীর মুখ বা চাঁদের ধরনে। নতুন প্রেসিডেন্টের কাছে চাই কড়া লাইনের খাড়া লাইনের রচনা,
বর্ষা ফলার মতো, কাঁটার মতো, ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো, নিউরালজিয়ার ব্যথার মতো, খোঁচাওয়ালা কোনওয়ালা গথিক গির্জের ছাদে। ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো। ঠিক তার উল্টো, বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। যেসব কবি 60-70 পর্যন্ত বাঁচতে একটু লজ্জা করে না, তারা নিজেকে শাস্তি দেয়, নিজেকে সস্তা করে। শেষকালটায় অনুকরণের দল চারিদিকে গুহ বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে। তাদের লেখার চরিত্র যায় বিগড়ে, পূর্বের লেখা থেকে চুরি করে হয়ে পড়ে পূর্বের লেখার রিসিভার্স অফ স্টোলেন প্রপার্টি। জানতে পারিনি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান? তার নাম করুন। নিবারণ চক্রবর্তী। নিবারণ চক্রবর্তী? নিবারণ চক্রবর্তী? নিবারণ চক্রবর্তী? সে লোকটা কে? আমরা একটা নমুনা চাই। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচন্ড কৌতুক। খোলদা, বার্তা আনিয়াছে বিধাতা, মহাকালেশ্বর পাঠায়েছে দুর্লক্ষ বক্ষ। বড় দুঃসাহসী কে কে মৃত্যু পণে রেখে দিবি তার দুরূহ উত্তর। শিলং পাহাড়ে গেল। একদিন এমন সময় আষাঢ় এলো, পাহাড়ে পাহাড়ে মনে মনে তার সজল ঘন ছায়ার চাদর উঠে। আবার এসেছে আশা, আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস বে। আবার এসেছে আশা, আকাশ এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি। নূতন মেঘের ঘনিমা পানেছে, আবার এসেছে আশা, আকাশ আঁকাবাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খড়। এ রাস্তার শেষ লক্ষ্য অমিতর বাসা। সেখানে যাত্রী সম্ভাবনা নেই, তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসে দেখতে আর একটা গাড়ি উপরে উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই, ব্রেক কষতে কষতে গিয়ে পড়লো তার উপর। পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পথখানা তার পিছনে। তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি। অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকে। আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেইখানেই পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই। মাফ করলেন তার প্রমাণ। মেয়েটি গাড়িতে উঠে বসল। গাড়ি পৌঁছল যথাস্থানে। কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। অমিত বাড়ি ফিরে এসে ওর নোট বই নিয়ে লিখতে লাগলো। ও তাজা তাজ হঠাৎ এই কি পাগলামি করলে? দুজনকে দু জায়গা থেকে ছেড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। মনের ভিতরটা বলছে আমাদের শুরু হলো যুগল চলন।
আমরা চলার সূত্রে কাঁদব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা। কোথায় আছো নিবারণ চক্রবর্তী? এইবার ভর করো আমার উপর, বাণী দাও বাণী। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিধিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখনো সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় এলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। টানা মেরে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে নৃত্য। আমরা চকি অভাব নিয়ে কচি কিরণে লিপ্ত। লাবণ্যের বাপ অবনীশ দত্ত এক পশ্চিমী কলেজের অধ্যক্ষ। মাতৃহীন মেয়েকে এমন করে মানুষ করেছেন যে বহু পরীক্ষা পাশের ঘষাঘষিতেও তার বিদ্যাবুদ্ধিতে লোকসান ঘটাতে পারেনি। এমনকি এখনও তার পাঠানোর রাগ রয়েছে প্রবল। বাপের একমাত্র শখ ছিল বিদ্যায়, মেয়েটির মধ্যে তার সেই শখ সম্পূর্ণ পরিতৃপ্তি পেয়েছিল। নিজের লাইব্রেরির চেয়েও তাকে ভালোবাসতেন বেশি। তিনি এতদূর পর্যন্ত ভেবে রেখেছিলেন যে লাবণ্যের নাইবা হলো বিয়ে, পাণ্ডিত্যের সঙ্গেই চিরদিন নয় গান ছড়া বেঁধে থাকবে। তার আরেকটি স্নেহের পাত্র ছিল, তার নাম শোভনলাল। একদিন শোভনলালের কাছ থেকে একটা চিঠি এলো লাবণ্যর বাবার কাছে। পরীক্ষার প্রবন্ধ লিখবে বলে সে তার লাইব্রেরি থেকে গুটিকত বই ধার চায়। তখনই তিনি তাকে বিশেষ আদর করে চিঠি লিখলেন, বললেন, পূর্বের মতোই আমার লাইব্রেরিতে বসে তুমি কাজ করবে, কিছু মাত্র সংকোচ করবে না। তার সম্মতি পাওয়া মাত্রই সে ধরে নিল এমন উৎসাহপূর্ণ চিঠির পেছনে নিশ্চয়ই লাবণ্যর মত আছে। সে লাইব্রেরিতে আসতে শুরু করল। ঘরের মধ্যে যাওয়া আসার পথে দৈবাৎ কখনো ক্ষণকালের জন্য লাবণ্যর সঙ্গে দেখা হয়। তখন শোভন গতিটাকে একটু মন্দ করে আনে। ওর একান্ত ইচ্ছে লাবণ্য তাকে একটা কোনো কথা বলে, জিজ্ঞাসা করে কেমন আছো, অথবা যে প্রবন্ধ নিয়ে সে ব্যতীত সে সম্বন্ধে কিছু কৌতূহল প্রকাশ করে। এমন কয়েকদিন যায়। সেদিন রবিবার। শোভনলাল তার খাতাপত্র টেবিলের উপর সাজিয়ে একখানা বই নিয়ে পাতা উল্টাচ্ছে, মাঝে মাঝে নোট নিচ্ছে। তখন দুপুরবেলা, ঘরে কেউ নেই। হঠাৎ একসময় ভেজানো দরজা জোরে খুলে গেল। শোভনলালের বুকটা ধরাস করে উঠল কেঁপে। লাবণ্য ঘরে। শোভন শশব্যস্ত হয়ে উঠে কি করবে ভেবে পেল না। লাবণ্য বললে, আপনি কেন এই বাড়িতে আসেন? আপনি জানেন এখানে আসা নিয়ে আপনার বাবা কি বলেছেন? আমার অপমান ঘটাতে আপনার এতটুকু সংকোচ নেই? আমাকে মাফ করুন, আমি এক্ষুনি যাচ্ছি। এমন উত্তর পর্যন্ত দিলে না যে লাবণ্যের পিতা তাকে স্বয়ং আমন্ত্রণ করে এনেছেন। মাথা হেঁট করে বাড়ি থেকে সে চলে গেল। পরদিন অমিত এলো। লাবণ্য পড়বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। তিনি যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন, সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতকে বিস্ময় লাগল। মাতৃভাবে পূর্ণ প্রসঙ্গ চোখ, হাসিটি স্নিগ্ধ, মোটা ধান চাদরের মাথা বেষ্টন করে সমস্ত দেহ সমৃদ্ধ। পায়ে জুতো নেই, দুটি পা নির্মল সুন্দর। অমিত তাঁর পায়ে হাত দিয়ে যখন প্রণাম করলে, ওর শিরে শিরে যেন দেবীর প্রসাদের ধারা বয়ে গেল। তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল।
একবার এক সর্বনেশে মোকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলাম। তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমাকে ডাকতেন বৌদিদি বলে। আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান খাটিয়েছি। তোমার মা আছেন? ছিলেন। মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য খেত কেন বাবা? আপনি ভেবে দেখুন না, আর যদি ভাঙতুম মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকতো না। বলতেন এটা বাঁদরামি। গাড়িটি যদি মাসির হয়, তিনি আমার অপটুতা দেখে হাসেন, মনে মনে বলেন ছেলে মানুষই। তাহলে না হয় গাড়িটা মাসিরই হলো। বাবা, তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো, আমি এখানে তোমার খাওয়ার বন্দোবস্ত করে আসি গে। মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছে। আলাপের আদিতে হলো নাম। প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। আমি তো জানি আপনার নাম অমিত বাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া যায়। আপনি যে কথাটা বলছেন ওটা একালের নয়, তাই গোড়াতেই জানাতে চাই আপনার মুখে আমার নাম অমিত বাবু নয়। আপনি বুঝি সাহেবী কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারের ওটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয়। শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে। বেশ, তা দ্রুতগামী নামটা কি শুনি? বেগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হবে। অমিত বাবু বাবুটা বাদ দিন। সহজ নয়, সময় লাগবে। কিন্তু হঠাৎ কি হলো? শিলং পাহাড়টা চারিদিক থেকে অমিতকে নিজের মধ্যে যেন রসিয়ে নিচ্ছে। আজ সে উঠেছে সূর্য উঠবার আগেই। এটাও স্বধর্মবিরুদ্ধ। এমন সময় চমকে উঠে দেখে ডান হাতে ছাতা দোলাতে দোলাতে ওপরের রাস্তা দিয়ে আসছে লাবণ্য। সাদা শাড়ি, পিছে কালো রঙের তিনকোনা শাল, তাতে কালো ঝালর। বাঁকের মুখ পর্যন্ত লাবণ্য যেই গেছে, অমিত আর থাকতে পারলে না। দৌড়তে দৌড়তে তার পাশে উপস্থিত। জানতেন এড়াতে পারবেন না, তবু দৌড় করিয়ে নিলেন। জানেন নাকি দূরে গেলে কতটা অসুবিধা হয়? হঠাৎ কিসের অসুবিধে? যে হতভাগ্য পিছনে পড়ে থাকে তার প্রাণটা ঊর্ধ্বস্বরে ডাকতে চায়, কিন্তু ডাকে কি বলে? দেব দেবীদের নিয়ে সুবিধে এই যে নাম ধরে ডাকলেই তারা খুশি। ওই দুর্গা দুর্গা বলে গর্জন করতে থাকলেও ভগবতী দশভুজা অসন্তুষ্ট হন না। আপনাদের নিয়েই যে মুশকিল। তা সে না ডাকলেই চুকে যায়। বিনা সম্বোধনে চালাই যখন কাছে থাকেন। তাই তো বলি দূরে যাবেন না। ডাকতে চাই অথচ ডাকতে পারিনি, এর যে দুঃখ আর নেই। কেন? বিলিতি কায়দা তো আপনার অভ্যেস আছে। মিস ডাট, সেটা চায়ের টেবিলে। আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এই মাত্র স্বয়ং আমি লিখলাম, আর কোনো কবি লিখবার সাধ্যই ছিল না। তা বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। আপনি বাংলা কবিতা লেখেন নাকি? ভয় হচ্ছে আজ থেকে লিখতে শুরু করবো। বা নতুন অমিত রায় কি যে কাণ্ড করে বসবে, পুরনো অমিত রায় তা কিছুই জানা নেই। দেখুন আর যা, আমাদের দেশে দুটো ভাষা, একটা সাধু আর একটা চলতি। কিন্তু এছাড়া আরো একটা ভাষা থাকা উচিত ছিল। সমাজের ভাষা নয়, ব্যবসায়ের ভাষা নয়, আড়ালের ভাষা। এইরকম জায়গার জন্যে মনটাকে সহজ করবার জন্য একটা কবিতা না আওড়ালে চলছে না।
যদি অনুমতি করেন তো আরম্ভ করি। রে অচেনা, মোর মুষ্টি ছাড়াবে কি করে, যতক্ষণ চিনি নাই তোরে। হে অচেনা, দিন যায় সন্ধ্যা হয়, সময় রবে না। তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করিনি, তোমারে চেনার অগ্নিদীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি। দিবতাহে জীবন অঞ্জলি। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যর হাত চেপে ধরলে। লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না। অমিতর মুখের দিকে চাইলে, কিছু বললে না। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রোজে মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা জবায় মেশা। কিছু পলাশের নেশা, কিছু বা জবায় মেশা। তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। মাসিমা, ঘটকালি করতে এলেন, বিদায়ের বেলা কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো, আগে নাম ধাম বিবরণটা বলো। জানা ঘর, পাত্রটির নাম অমিত কুমার রায়। আসছেন কেন মাসিমা? ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। এ সন্দেহটা পাত্রের পরে দোষারোপ। বাবা